আচ্ছা, তো লাস্ট দিন তো আমরা হচ্ছে অ্যাম্পিয়ারস ল পড়ছিলাম, তাই না? বাট জি। আজকে আজকে একটা টপিক একটু মিস গেছিল, সেটা দেখব। যে আমরা অ্যাম্পিয়ারস লটা কমপ্লিট করছি, বাট তার আগের টপিকের একটা টপিক। ওকে, তো মনে জি। পড়ে কিনা যে আমরা একটা নর্থ পোল রাখছিলাম, নর্থ পোল, তারপরে এইখানে একটা সাউথ পোল রাখছিলাম, তারপরে এইখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ছিল, মানে তড়িৎবাহী একটা তার ছিল আমার এইখান দিয়ে। সেই তড়িৎবাহী তারটার মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হইতো, তখন এই তারটা আইদার জাম্প দিত, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, জানতে যে ভিডিও দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, সো এফ ইকুয়াল টু সেই কত বলে সে জাম্প দিত, এফ ইকুয়াল টু আই এল বি, তারপরে বি সাইন। সাইন থেটা, রাইট? ওকে, জি। আই এল বি সাইন থেটা। তুমি অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনতে পাচ্ছ? আহ, না ভাইয়া। আচ্ছা, ভালো তো তাহলে। আচ্ছা, তো এফ ইকুয়াল টু আই এল বি সাইন থেটা ছিল। তো আজকে আমরা যেটা দেখব, আগে তো একটা স্ট্রেট তার রাখছিলাম, তার আগে রাখছিলাম কি একটা চার্জ। যদি শুধু একটা চার্জ রাখতাম তাহলে কি হইতো? চার্জ রাখলে ফর্মুলাটা কি ছিল? এফ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থেটা, কিউ যেটা ভিভি হ্যাঁ। সাইন থেটা। সাইন। ওকে, আচ্ছা, জি। তো এফ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থেটা ছিল। আজকে আমরা যেটা দেখব সেটা কাহিনীটা কি, যে তড়িৎবাহী লুপের উপর টর্ক। তাহলে টর্কটা দেখব, টর্ক কিভাবে হইতেছে সেটার কনসেপ্টটা আগে দেখি। তো এইখানে একটা সিনারিওটা দেখো, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে। জি। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তোমার কি আছে, দাঁড়াও একটুখানি। হ্যাঁ, এনামুল ফ্যান অফ করে দাও দেন। আর শীতকাল না, শীতকালে ওর শীত লেগে যাচ্ছে ওর। দাও দাও, অফ করে দাও। আবার একটু পরে দিয়ে নি। হ্যাঁ, কাইসা। জি ভাইয়া। ওকে, দেখো এই যে তাহলে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে, তার মধ্যে কি রাখছে, একটা লুপ। লুপ মানে কি বলো তো? লুপ মানে ওই যে আগের আহ, দিন কিন্তু আমরা বুঝছিলাম যে লুপ, লুপ মানে কি বোঝায়? লুপ মানে তা- বোঝায় যে হচ্ছে, তো যার স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট কি থাকবে? সেম থাকবে, রাইট? জি। জি। লুপটা আমার ত্রিভুজ আকৃতির হইতে পারে, সার্কুলার হইতে পারে, আয়তকার হইতে পারে, রাইট? ঠিক আছে, তো জি। আমরা জি। যে লুপটা রাখছি এই লুপটার নাম কি, যে আয়তকার লুপ। এটা কি কেমন লুপ? আয়তকার লুপ, ঠিক আছে, আয়তকার লুপ। সো এই আয়তকার লুপের উপর আমার কি হবে, সেটাই আমরা দেখব। সো এই আয়তকার লুপের জিনিসটাকে আমরা একটু সুন্দরভাবে ড্র করি। দেখো, তো আমরা ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করতেছি, আমাদের এই যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি। সো ওকে, এবং আমরা চিন্তা করি যে আমাদের যে আয়তকার লুপটা আছে সেইটা একেবারে এই ফিল্ডের সাথে যেভাবে দেখতেছে পাশের ফিগারে দেখো সুন্দর করে দেওয়া আছে, যে ফিল্ডের সাথে সমান্তরাল, যেন ফিল্ডের উপরে শুয়ে আছে, তাই না? বুঝতে পারছো? জি। ওকে, সো এইভাবে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে এটা দেখা যায়। ওকে, ওকে, ঠিক আছে। জি আচ্ছা, ভাইয়া। সো এটা দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর এদিকে আমার বি আছে। ওকে, মানে এটা বি, আর এই যে দিক দিয়ে আমার কারেন্ট আই যাচ্ছে। তাহলে একটা নাম দেই আমরা, এটার নাম দিই এ, এটার নাম দিই বি। তো এ টু বি তাহলে আমার তড়িৎ প্রবাহিত হবে। দাঁড়াও, অন্য সো এ টু বি আমার তড়িৎ প্রবাহিত হবে, বি টু সি তড়িৎ প্রবাহিত হবে, দেন সি টু ডি আমার তড়িৎ প্রবাহিত হবে হয়ে, দেন এদিক দিয়ে এক্সিট করবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন জি। এখন আমার এই যে এইটা যেহেতু একটা আয়তকার লুপ, তাহলে আমি এটা লেন্থটাকে একটু আগে বলে নেই, এটা কি লেন্থ এল, আর এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলতেছি, দৈর্ঘ্যটাকে আমরা বি বলি, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। আচ্ছা, এখন এই এল আর বি, এখন দেখো আমরা আমরা তো সোফার কি শিখছিলাম, যে জাস্ট একটা তার থাকলে, পিস অফ ওয়্যার থাকলে কি হইতো, যে জাস্ট আই এল বি সাইন থেটা, এই পার্টটা আমরা শিখছিলাম। তো একটা লুপকে আমরা অনেকগুলো পার্টে ডিভাইড করতে পারি। সেই লুপের পার্টগুলো কি এইখানে,
অনেকগুলো স্ট্রেট লাইনের পার্ট। আই তার মানে এর উপর কি কি ফোর্স আছে আমরা সেটা ফাইন্ড আউট করতে হলে এইভাবে করতে পারি। এফ মানে কি, এফ এ বি, ঠিক আছে, তারপরে আচ্ছা কি হ্যাঁ। এফ বি সি, এফ সি ডি, এইভাবে আমরা চিন্তা করতে পারি, রাইট? সো জি। ফার্স্টে আসো এফ এ বি এর উপর, এফ এ বি এর উপর। দাঁড়াও এই ফিগারটা কপি করে নেই। হ্যাঁ, ওকে। তো এখন আমার এখানে আমরা চলে আসবো, ওকে। এখন দেখো এইখানে তাহলে আমরা কি লিখতে পারি, আই এফ এ বি আমরা চিন্তা করতেছি, এফ এ বি। তাহলে এখন এফ এ বিটা কি হবে বলো? এর দৈর্ঘ্য এল আছে 90 ডিগ্রিতে, ঠিক আছে? তাহলে এফ এ বি ইকুয়াল জি। টু হবে আই ইন্টু কত, এর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, এল, এল এবং বি এল। ইন্টু কত, সাইন, সাইন 90 ডিগ্রি, রাইট? বুঝতে পারছো? তাহলে জি ভাইয়া। এফ এ বি ইকুয়াল টু কত, আই এল বি, ওকে। এবং এর দিক কোন দিকে বলো? এবির দিক। হ্যাঁ, তাহলে দেখো এই এবি যে বরাবর। বি আছে আমার এদিকে, বি কিন্তু আছে আমার এই যে স্ক্রিনের, মোবাইলের যে স্ক্রিনটা দেখতেছো, এই স্ক্রিনটার উপরেই আমার দুইটা ভেক্টর। তাইলে আমরা কি জানি এই এফটা কি হয়, এফটা তোমার আই এল ক্রস বি এর দিকে হয়। যে এর দিক কোন দিকে হয়, এর দিক, দিক হয় এল ক্রস বি, ক্রস। এ বি এর দিকে হয়, দিকে এফ, রাইট? এটাই তো জানি, তাই না? তার মানে আইদার এই উপরের দিকে হবে, স্ক্রিন থেকে বের হয়ে আসবে, আর স্ক্রিনের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। তুমি যদি দুইটা ভেক্টর তোমার স্ক্রিনের উপরে এরকম থাকে, তাহলে তুমি যদি এই দুইটার ক্রস করো, তাহলে আইদার উপরের দিকে হবে, মানে তোমার স্ক্রিন থেকে বের হয়ে আসবে, আর কি দুইটা স্ক্রিনের ভিতরে ঢুকে যাবে। তো এইটাকে আমরা দেখাবো আইদার ক্রস দিয়ে অথবা ডট দিয়ে আমরা দেখাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি হবে বলো তো, এবি পার্টের জন্য, এবি এর ক্ষেত্রে কি হয়েছে, বি এদিকে আছে, আর তোমার তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে, তার মানে এলও এদিকে। দ্যাট মিন্স এল ক্রস বি, তাহলে এল ক্রস বি করলে কোন দিকে হইতেছে বলো? এল ক্রস বি করলে বি থেকে এ বরাবর আসছে। বি থেকে এ বরাবর মানে নিচের দিকে, নাকি স্ক্রিনের ভিতরে ঢুকে যাবে, নাকি স্ক্রিন থেকে বের হবে? ক্রস প্রোডাক্ট বের যেভাবে হবে। করতাম ভেক্টর চ্যাপ্টারে, মনে আছে? এল এর দিকে জাস্ট একটা হাত রাখবা, ওকে। অথবা তুমি জি। ফ্লেমিংস রুলটাই তো ইউজ করতে পারো, রাইট হ্যান্ড ফ্লেমিংস রুলটা, যে তোমার ইন্ডেক্স ফিঙ্গারটা কি মিন করে, রাইট হ্যান্ড নাও, নিয়ে তুমি ইন্ডেক্স ফিঙ্গার যেটা, সেটা তুমি মিন করো কি, এটা অবশ্যই আই মিন করবে, রাইট? জি। আর মিডিল ফিঙ্গারটা কি মিন করবে? আহ, বি। কি বলে, হ্যাঁ তিনটা হ্যাঁ, তিনটা ছিল, পড়ছিলা বাসায়? পড়াশোনা করতে হয় জি। তো। আচ্ছা দেখো, তাহলে তোমার এই যে, তোমার যে ইন্ডেক্স ফিঙ্গারটা রাখো এই এল বরাবর, মানে ইন্ডেক্স ফিঙ্গার মানে তো তোমার তড়িৎ প্রবাহের দিকই ছিল, তাই না? আর হ্যাঁ। তোমার যে মিডিল ফিঙ্গার সেটা রাখো বি বরাবর। তাইলে থাম্ব কোন দিকে থাকে? থাম্ব নিচের দিকে থাকে না? হাতটা একটু বেঁকা মতো হয়ে যাবে, সো একটু নিচের দিকে থাকে হাত, দেখো। বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। তাহলে এল ক্রস বি করলে কোন দিকে হয় এটা? তুমি এ ক্রস বি করো নাই? এ ক্রস বি, হ্যাঁ। তাহলে এ ক্রস বি করলে কি হইতো এটা? আপওয়ার্ড, আপওয়ার্ড মা। হইলে আমরা ডট দিতাম। এখন যদি আমার এইটা আমি বি ক্রস এ করি, তাহলে বি ক্রস এ করলে কি হবে? এটা ক্রস হবে। এ ক্রস বি ছিল, এটা কি ছিল, তাহলে এটা বি। এখন বি ক্রস এ, আমি যদি এখন বি ক্রস এ করি তাহলে কি হবে? বি ক্রস এ করলে নিচের দিকে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। তো সেম এল ক্রস বি করলে এটা কি হবে? এটা তোমার নিচের দিকে হবে, ওকে। তার মানে জি ভাইয়া। তার মানে আমার ফোর্সটা কোন দিকে যাচ্ছে? এই বাহুর উপর নিচের দিকে
আছে, এই বাহুর উপর নিচের দিকে আছে, বুঝতে পারছি? সেই জন্য আমি এখানে একটা ক্রস দিয়ে দেখালাম, বুঝতে পারছো? জি। সো এটাকে আমি দেখালাম ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড, ওকে, ডাউনওয়ার্ড দিয়ে দেখালাম। এখন আসো বিসি এর জন্য, এফ বিসি দেখো, এফ বিসি, এফ বিসি কি বলে বলো, এফ বিসি কি হবে? এফবিসি হবে হচ্ছে ইয়া কি বলে, জুম করিনি। এল বলো। এফবিসি হবে হচ্ছে আই। আই, এল তো হবে না, ওইটুকু ধরে কত নিছি, বি। ওকে, স্মল বি, তারপরে তারপর হচ্ছে ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি, তারপরে সাইন। সাইন কত? সাইন কত? 90 ডিগ্রি তো না, 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি, রাইট। তাহলে কত হবে সাইন জিরোর মান? 0 কত? সাইন জিরোর হয়ে মান যাবে। 0, সো 0 হবে। সো এটা তাহলে আর দিক জানার দরকার নেই, যেহেতু 0 হয়ে যাচ্ছে। তারপরে আসো কি, এফ সিডিতে আসো। সিডিতে কি হবে? সিডিতে কি হবে বলো? সিডিতে তো এবির বিপরীতটা হবে না। এফ সিডিতে দেখো আগে, তাহলে সেম হবে, মান কিন্তু সেম হবে, রাইট? সো এটা কত হবে? আই হ্যাঁ, এল খালি। বি হবে, রাইট? আই এল বি, বাট কি হবে এটা? এটা দেখো এখন ভেক্টর কে কিভাবে আছে, আমার আই আছে এদিকে, এখন তুমি ক্রস প্রোডাক্ট করো আবার, এই যে তোমার আই এদিকে আছে, এখন আর বি এদিকে আছে, এখন তুমি আই ক্রস বি করো, করলে কোন দিকে আসে? আপওয়ার্ড না, উপরের দিকে আসে না? সো এটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে মানে মানটা দিকটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো এটাকে আমরা এই ডট দিয়ে দেখালাম। তাহলে এটা কি আমার, এটা ডাউনওয়ার্ড ছিল এটা, আর এটা কি ছিল? আপওয়ার্ড, আপওয়ার্ড। ঠিক আছে? তো এখন আর এফ, এফ ডি এ কত তাহলে? এফ ডি এ কত? 0, বিকজ এটাও 0 ডিগ্রিতে আছে, বা 180-তে আছে, যেটাই বলো সমস্যা নাই, ঠিক আছে? সাইন 180-র ভ্যালুও 0, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, এরকম আয়তকার একটা লুপ যদি থাকে তাহলে কি হবে, তার সাথে পারপেন্ডিকুলার যে লুপ দুইটা আছে তার উপরেই একমাত্র ফোর্স এক্সিস্ট করবে, আর বাদ বাকি দুইটার উপর কি হবে? বাদ বাকি দুইটার উপর ফোর্স ফোর্স। তোমার 0 হবে। বাট এই যে দুইটা বাহুর উপর ফোর্স থাকছে, এর উপর একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাইলে কি নেট ফোর্স 0 হবে? ভাই বুঝছেন এই কথাটা? এই যে একটা উপরের দিকে ফোর্স এফ এ বি তে, আর একটা কি এফ হ্যাঁ, সি ডি তে, কি নিচের দিকে সেম মানের ফোর্স, তাই না? তাহলে কি হ্যাঁ, হ্যাঁ, নিট নিট জিরো। নিট বল 0 হবে? আচ্ছা, নিট বল 0 হতে পারে, সমস্যা নাই, কিন্তু এরা তো একটা ডিস্টেন্সে আছে, দেখো, একটা ডিস্টেন্সে আছে না? এরা দুইজন তো একটা ডিস্টেন্সে সেম পরিমাণ বল প্রয়োগ করতেছে, স্থির, এই যে তোমার এটা, তাহলে কি হচ্ছে দেখো, আমি একটু ড্র করি। ওই যে কি বলে, স্থিতিবিদ্যাতে অঙ্কে আছে দেখবা, তো এইখানে আমার কি হচ্ছে, এটা নিচের দিকে, নিচের দিকে তো এখানে না, হ্যাঁ নিচের দিকে, আর এইখানে কি আমার উপরের দিকে। তার মানে জিনিসটা দেখতে এমন না যে আমার এই সার্টেন একটা ডিস্টেন্স মেনটেন করে তারা দুইজন ফোর্স অ্যাপ্লাই করতেছে, একজন নিচের দিকে আর একজন কি উপরের দিকে, তাই কি না? হুম। জি, জি। সার্টেন একটা, সো একজন হচ্ছে ডিসটেন্স। নিচের দিকে আর একজন উপরের দিকে, ওকে, তো এই সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছে, বুঝছো? এই জিনিসটাকে বলে কি, কাপল, এটাকে কি বলে? কাপল। কাপল মানে কি, জোড়া না? জি। তো এই কাপল এ কি হবে, একজন যার যেদিকে থাকবে আর একজন তার অপোজিট দিকে থাকে, ঠিক আছে? এটাকে বলে বলের কাপল বা বলের দ্বন্দ্ব। এটাকে কি বলে? ওই দ্বন্দ্ব মানে বলেন। কিন্তু মারামারির দ্বন্দ্ব না, এটা হচ্ছে এই দ্বন্দ্ব, ঠিক আছে? ঠিক আছে, জি ভাইয়া। তো এইটার থেকে টর্ক বের করার ফর্মুলাটা কি? টর্ক বের করার ফর্মুলা হচ্ছে, টর্ক উইল বি, যে ফোর্স, যে দেখো সমমানের ফোর্স আছে, কিন্তু সমমানের ফোর্স দুইটা বিপরীত দিকে থাকতে হবে এবং তারা
একটা ডিস্টেন্স মেনটেন করে আছে, সেটা কি বি ডিস্টেন্স না? এই যে এই ডিস্টেন্সটা আমার কি ছিল, বি না? আর আর হ্যাঁ এটা ছিল আমার এল। সো তার বি ডিস্টেন্স করে আসছে। এটা হচ্ছে টর্কের ফর্মুলা, হচ্ছে ফোর্স ইনটু বল দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব, ঠিক আছে? বলদ্বয়ের বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। বুঝতে পারছো? তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কেন, মানে শুধু দূরত্ব বললে সমস্যা হইতো কোথায়, সেটা একটু পরে বোঝাচ্ছি। সো এই ক্ষেত্রে লম্ব দূরত্বটাই কি বি, তাই না? বুঝতে পারছো? জি। ওকে, তাহলে এখন বলো এফ এর ফর্মুলাটা কি? এফ কত পাইছি আমরা এখানে? আই এল বি পাইছি, রাইট? জি আর আমার সাথে কি, শুধু বি। ওকে, তাহলে আমি দেখো জি ভাই। এখান থেকে আই এল বি কে কি এইভাবে লিখতে পারি, আই বি এল লিখতে পারি। IBL, হ্যাঁ এখন মানে এই যে পার্টটা আছে এল বি কে কি বলা যায়? এল ইন্টু বি, আয়তকার ক্ষেত্রে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাকে কি বলা যায়? ক্ষেত্রফল এ। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটাই হচ্ছে আমার এ, এরিয়া। এ মানে কি, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, এটা আমার ক্ষেত্রফল। সো ক্ষেত্রফল ক্ষেত্রফল তো একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? সো এখান থেকে আমরা লিখতে পারি কি, আই এ ইন্টু বি। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো দেখো এই যে একটা টর্ক তৈরি হইলো, টর্কের ইকুয়েশনটা কি, যখন সে একেবারে শুয়ে আছে, মানে একেবারে সমান্তরালে আছে, বুঝছো? সমান্তরালে আছে কার সাথে, ফিল্ডের সাথে। তো এই অবস্থায় সে একটা টর্ক ফেস করলো, তার মানে টর্ক ফেস করা মানে কি, সে ঘুরে যাবে। এই যে এইখান থেকে দেখছো না, এইটা, এটা কি হ্যাঁ হবে, এটা উপরের দিকে চলে যাবে, এই এবি বাহুটা উপরের দিকে চলে যাবে, আর এখানে নিচের দিকে চলে যাবে, তাই কি না? জি। ওকে, তাইলে এইটা যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে এইটা হইলে আমার একটা ওই যে আমার যে আয়তকার লুপটা আছে সেই লুপটাই ঘুরে যাচ্ছে। তাহলে নেক্সট সিনারিওতে এই যে আইএলবি যা ক্যালকুলেট করলাম তারা তো আর 90 ডিগ্রিতে থাকতেছে না, তারা কি 90 ডিগ্রিতে থাকবে? না, 90, ঘুরে যাচ্ছে তো। হ্যাঁ ঘুরে যাচ্ছে, তার মানে একটা থেটাতে চলে যাবে, তাই না? তাহলে একটা থেটাতে জি যখন চলে যাবে তখন তাদের টর্কের ফর্মুলাটা হবে আই এ বি সাইন থেটা। জাস্ট ওই ফোর্সের ভ্যালু যেহেতু কি থাকতেছে, সাইন আই এল বি সাইন থেটা, আর সেই জন্য আই এ বি সাইন থেটা হয়ে যাবে। বুঝতে পারছি? জি ওকে, তাহলে টর্কের ফর্মুলা হবে কি, টর্ক ইকুয়াল টু হবে আই এ বি সাইন থেটা। ওকে, আচ্ছা, তাহলে হ্যাঁ। টর্ক ইকুয়াল টু, এখন আমরা টর্ককে ভেক্টর দিয়ে লিখতে পারি। তাহলে এখন বলো এখানে কি লেখা যায়, আই ইন্টু কই, এ ক্রস বি। বুঝতে পারছো? জি ভাইয়া। সো তাহলে এইটাই হচ্ছে তোমার তড়িৎবাহী তা লুপের উপর টর্ক, টর্কের ফর্মুলা হচ্ছে এটা। ওকে, এটা একটু বাসায় দেখবা, খুবই সিম্পল একটা জিনিস। বুঝতে পারছো সোফার যা বললাম? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যাম্পেরিয়ান লুপের ম্যাথটা দেখছিলা? ম্যাথ দেখছি বলতে হচ্ছে আমি সূত্রটা আমার একটু ইয়া, মানে এখন একটু কনফিউশন রয়ে গেছে। কোন পার্টে কনফিউশন বলো? এই যে ইয়া, কি বলে, লোভগুলা যে নিছিলাম, হুম হুম, ফার্স্টের যে সার্কুলার লোভগুলো ওইখানে কনফিউশন, নাহলে সূত্রটা মানে বাকিগুলা পরে আমি বুঝতে পারছি। লুপ মানে চয়েস করতে কি সমস্যা হচ্ছে নাকি? কেমনে বুঝাবো, ওই যে 2D 3Dর যে বিষয়গুলো ছিল। দাঁড়াও, লাইটে চাই আর কি। কোনখানে বলো? ভাইয়া, কত নাম্বার ছিল, 3 নাম্বার পেজের যে হচ্ছে। উম, এই যে 2D, ইয়ে, এইটা তো তোমার হ্যাঁ ওই হ্যাঁ। যে স্থির তড়িতের কথা বলছি, বুঝছো? এই- আমি মানে এটা আসলে কোন ইয়া থেকে। মানে ওই যে গসের ল পড়ছো না, নাকি স্থির তড়িতে হ্যাঁ পড়ো হ্যাঁ, না এটা? পড়ছি পড়ছি। আচ্ছা, তো মানে এটা বোঝানো হয়েছে 1D থেকে 2D তৈরি হয়ে যায়, মানে 1D কে যদি তুমি ক্লোজ করে দাও, ধরো তোমার হাতে একটা হ্যাঁ কলম আছে, এই কলমের
হে মানে হেড পার্ট আর টেইল পার্ট যদি তুমি এক করে দাও তাহলে কি হয়ে যাবে, সে একটা তল তৈরি করবে না, একটা তল তৈরি করবে, বৃত্তাকার ক্ষেত্র তৈরি করে ফেলবে। তখন বৃত্ত কি জি। আমাদের টু ডাইমেনশনাল জিনিস, কলম ছিল কেক, মানে আমি কলমের পুরুত্ব যদিও আছে, আমি যদি এটাকে চিন্তা না করি তাহলে তখন এটা কি হয়ে যাবে, একটা ওয়ান ডাইমেনশনাল জিনিস। এই ওয়ান ডাইমেনশনাল জিনিসটাকে যখন আমি ক্লোজ করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে টু ডাইমেনশনাল জিনিস। আবার সিমিলারলি তোমার কাছে ধরো একটা ফুটবলে বানানোর আগে ফুটবলের যে পৃষ্ঠটা থাকবে সেটা, বুঝছো, যে তুমি একটা ফুটবল কোম্পানি মানে ফুটবলের ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিছো, তো এই ফুটবলের পৃষ্ঠটা তো আগে তুমি বানাবা, তাই তো? তো হ্যাঁ, হ্যাঁ। ফুটবলের পৃষ্ঠ পরে তারপরে তো ফুটবলটাকে কাভার করে দিবা। এখন তো তুমি ধরো যে ফুটবলের পৃষ্ঠটাকে, তো পৃষ্ঠটা যখন ছিল ও কিন্তু একটা ক্ষেত্রফল আকারে ছিল, মানে 2D আকারে ছিল, টু ডাইমেনশনাল জিনিস। সেটাকে তুমি যখন ঘিরে দিচ্ছ সেটা কি হয়ে যাচ্ছে, থ্রি ডাইমেনশনাল জিনিস। বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে। ফর এক্সাম্পল একটা পাতা, পাতাকে তুমি কি করতে হবে, পাতা তো একটা টু ডাইমেনশনাল জিনিস, তাই না? এখন তুমি যদি ওইটাকে একটু এরকম ঘিরে দাও তাহলে কি হয়ে যাবে, একটা বল মতো হয়ে যাইতে পারে, মানে একটা ক্লোজড কিছু হইতে পারবে, তাই না? এটাই, জি। এটাই। ওকে। সো আমরা এখন দেখি তাহলে তড়িৎ ভাই, তা লুপের উপর যে একটা টর্ক হয় এই টর্কের ফর্মুলাটা মনে রাখবা, আর সিনারিওটা মনে রাখবা যে কিভাবে হচ্ছে, বাসায় একটু অ্যানালাইসিস করবা এখানে ডাইরেকশনটা কিভাবে কেমনে কি হইলো এইগুলা। তো আমি এখানে একটা যে ফিগারটা ইউজ করছি বুঝছো, সেই ফিগারের সাথে তাহলে এই সেই ফিগারের সাথে আমার এই ডাইরেকশনটা কিন্তু আমি একটু উল্টা ধরছি, সমস্যা নাই সেটা হ্যাঁ। সমস্যা নাই, সেই জন্য দেখো আমাদের বাম পাশে নিচে আসছে আর ওদের বাম পাশে কি আসছে, উপরে গেছে। তো তুমি আবার কনফিউজড হয়ে যাবে না পরে, ঠিক আছে? জি। ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা কিছু ওই যে প্রপার্টি পড়বো আজকে। তো প্রপার্টিগুলো দেখি। সো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস মানে কি একটা চৌম্বক, যে যে চৌম্বকীয় পদার্থ, ঠিক আছে? চৌম্বক পদার্থ বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, আমরা বিনতি বিচ্যুতিতে পড়ছিলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বিনোদন বুঝছিলাম। তো বিনতি বিচ্যুতি কি বুঝছো? বুঝছি। ইয়া, আচ্ছা, বলো। ভাইয়া ওই যে কি জানি ছিল, টরয়েড যে ছিল, হ্যাঁ হ্যাঁ, সার্কুলার ক্লোজ লুপ ছিল না? হ্যাঁ হ্যাঁ, মানে সার্কুলার ক্লোজড সলিনয়েড। আচ্ছা, ঠিক আছে, তাইলে এইটুকু। ক্লোজড সলিনয়েড মানে যে সলিনয়েড তো তোমার পাকানো কয়েল, তাই না? পেঁচানো কয়েল। তো এই পেঁচানো কয়েলকে আবার পেঁচায় ফেলছি, মানে ক্লোজ করে ফেলছি, এইটাই, বুঝছো? বুঝছি, হ্যাঁ। ওকে। তাহলে এটা হয়ে যাবে টরয়েড তখন। আচ্ছা, আজকে আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস নিয়ে একটু পড়াশোনা করব। তো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা দেখি। মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আজকে দিয়ে মোটামুটি শেষ হয়ে যাবে, তারপরে তুমি ম্যাথ করতে থাকো, হ্যাঁ? তোমার বইয়ে যা ম্যাথ আছে সেটা করার জন্য থিওরি কিন্তু শেষ আমাদের। তো তুমি ম্যাথ জি করতে, ভাইয়া। তোমার সবগুলা ম্যাথ এখন করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে আমরা যেটা বলতেছি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, দাঁড়াও। ওকে, দেখো এখানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, তো আমরা জানি যে প্রত্যেকটা ম্যাটেরিয়াল কি আমার ম্যাগনেটিক কিনা, আগে সেটা বলো। প্রত্যেকটা ম্যাটেরিয়াল ম্যাগনেটিক না। প্রত্যেকটা ম্যাটেরিয়াল ম্যাগনেটিক না, কিছু আছে কি খুবই ভালো ম্যাগনেটিক প্রপার্টি শো করে, কিছু আছে হ্যাঁ। একটুও শো করে না, কিছু আছে হালকা হালকা আবার শো করে, ঠিক আছে? এটাই।
জি। তো বলুন। এইটা আমরা আজকে দেখব যে কত টাইপের হইতে পারে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসগুলা, এবং আরো কিছু কিছু প্রপার্টি আছে। তো সেই প্রপার্টিগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, জি। আচ্ছা। তো এখন আমরা দেখি যে ফার্স্টে কিছু টার্ম দেখব। টার্ম দেখার আগে টার্ম দেখে আসি আগে। টার্মের আগে দেখি যে আমাদের একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় আসে। দাঁড়াও আমি চার্জ দিয়ে নিই। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা কোথা থেকে পাবো। একটা ম্যাটেরিয়াল যদি থাকে, তো ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড অটোমেটিক্যালি কিভাবে আসলো। ঠিক আছে, তার মানে আমার পদার্থ জি। আছে, সেই পদার্থের মধ্যে আমার চৌম্বক ক্ষেত্র কোথা থেকে আসলো। চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র এই চৌম্বক ক্ষেত্র যে আছে, চৌম্বক ক্ষেত্র থাকার কারণেই কিন্তু এক একটা পদার্থ এক এক রকম বিহেভ করে, বুঝছো? তাহলে জি। প্রত্যেকটা পদার্থের মধ্যেই এই চৌম্বক ক্ষেত্রটা থাকে। মানে যে তুমি একটা প্লাস্টিক নাও, একটা মেটাল নাও, যেটাই নাও না কেন, সবার মধ্যে এই এই চৌম্বক ক্ষেত্র থাকে। বাট এই চৌম্বক ক্ষেত্রের ওরিয়েন্টেশনটা আর কি কি থাকে, ডিফারেন্ট থাকে। সেই জন্য কেউ খুব ভালো বিহেভ করে, আর আর কেউ। কেউ একটু কম বিহেভ করে, এইটাই। তো বাট এই যে ম্যাগনেটিক ফিল্ডটা একটা ম্যাটেরিয়ালের মধ্যে মাস্ট থাকবেই, এবং এই ম্যাটেরিয়ালের মধ্যে যে থাকতেছে এটা উৎপত্তি কোথা থেকে হইলো, তো সেইটা আমরা দেখব এখন। তো আমরা জানি কি, কোনো একটা পদার্থ মানে কি, সেটা একটা মেটাল হইতে পারে, বা পরমাণু তো থাকবে, তাই না? ওকে, হ্যাঁ। তো জি। পরমাণুতে যদি তোমার একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, বুঝছো? এই যে এটাকে আমরা কি বলতেছি, একটা সিঙ্গেল ইলেকট্রন বা বেজোড় সংখ্যক ইলেকট্রন। ওকে, হুম। তো বেজোড় সংখ্যক জি। ইলেকট্রন হইলে হয় কি, যে তার একটা ক্ষেত্র, মানে তার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। ওকে, আর যদি তুমি দুইটা থাকে, ডাবল থাকে, তখন সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা কম থাকে, বা জিরোও থাকতে পারে। তো ম্যাগনেটিক মোমেন্ট বের করব, ম্যাগনেটিক মোমেন্ট বিষয়টা কি সেটা জানবো। তার আগে আমরা দেখি যে এইখানে এখানে কি হচ্ছে, দেখো। একটা ইলেকট্রন, এটা আমার নিউক্লিয়াস, এটা আমার কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করতেছে, ঘুরতেছে, এই যে চারপাশে ঘুরতেছে, বুঝতেই পারতেছো, রাইট? তো এইখানে জি। আমরা জানি কি, চার্জ যেই দিকে প্রবাহিত হয়, কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে এটা কি আমার তড়িৎ প্রবাহ, রাইট? হ্যাঁ। তো তড়িৎ প্রবাহ, তো তড়িৎ প্রবাহ যদি জানি, তাহলে আমরা আই এর ফর্মুলা কি জানি বলো। আই আই মানে কি জানি, আই মানে আয়ের কারেন্টের সংজ্ঞা কি, তড়িৎ প্রবাহের সংজ্ঞা হচ্ছে প্রতি একক সময়ে যে, হ্যাঁ, যে যত যে বিদ্যুৎ। চার্জটা প্রবাহিত হয়। তো আমরা এখন হ্যাঁ। টাইম নিব কতটুকু। এই যে এই টাইমটা যে এইখান থেকে ধরো স্টার্ট করছে, স্টার্ট করে আবার এইখানে যে ঘুরে আসতে যতটুকু টাইম লাগে, সেই টাইমটা কত, তার পর্যায়কালের সমান, রাইট? বুঝছো জি। কিনা? তাহলে একবার ঘুরে আসতে যে টাইমটা লাগলো, সেই টাইমে আমার কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে, আমি নিলাম টাইম। আমরা জানি আই ইকুয়াল টু কি, কিউ বাই কত, টি। এখন এই টাইম টি এর জায়গায় আমরা কি নিব, পিরিয়ডিক টাইম নিচ্ছি। আর আমার কিউ এর জায়গায় কি নিচ্ছি, যেহেতু একটা ইলেকট্রন, তাহলে আমরা কি নিব, জাস্ট ই এর ভ্যালু কত বলো। ই এর ভ্যালু কিন্তু 1.6 টাইমস 10⁻⁻19 কুলম্ব। 19। আচ্ছা, তাহলে জি। ই বাই টি নিলাম। এখন আসো দুইটা পার্ট, টি এর মান এখন নির্ণয় করি আমরা। টি টি মানে কি, টি মানে ওমেগা ইকুয়াল টু, আবার আমরা কি জানি, ওমেগা মানে কি 2 পাই বাই টি। তো এখান থেকে কি বা আমরা বলতে পারি টি ইকুয়াল টু 2 পাই বাই কি, তোমার ওমেগা। ওমেগা। আচ্ছা, এখন আসো ওমেগা কি আবার। এখন ওমেগা কি, ওমেগা হচ্ছে, জড়তা। ওমেগা মানে কি, এটা লেখা যায় বি বাই আর, রাইট? এই যে ইলেকট্রনটা যে বেগে ঘুরতেছে, সেই বেগটাকে যদি আমরা লিখি ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের ঘূর্ণন বেগ, মানে ইলেকট্রনের রৈখিক বেগ, ঠিক আছে? আর ওমেগা মানে কি, ইলেকট্রনের কৌণিক বেগ। কোন একটা বস্তু যখন ঘুরে, তার কি থাকে, তার রৈখিক বেগও থাকে, তার কৌণিক বেগও থাকে। বুঝতে পারছি? হ্যালো,
হ্যালো, হ্যালো। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি ভাইয়া। করে স্ক্রিনে যে হঠাৎ করে ইয়াটা চলে গেল তো, সেজন্য। আম হ্যাঁ, হঠাৎ করে নেট ছিল। কি তোমারও চলে গেল নাকি? না না, আমার চলে যায় না ভাই, আপনার মেবি চলে গেছিল। আমার ছিল যে ও, এয়ারটেল। আচ্ছা আচ্ছা। তো এখন ওমেগা ইকুয়াল টু কি তাহলে? ভি বাই আর, তাই তো? তো ওমেগা ইকুয়াল টু যদি ভি বাই আর হয়, তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা এইখানে সাবস্টিটিউট করে দিতে পারি না এই বিষয়টা? এখানে যদি বসাই দেই, তাহলে আমরা টি ইকুয়াল টু কি পাই বলো? টু, তাহলে ওমেগা টি ইকুয়াল টু টু পাই বাই টু পাই বাই ভি বাই আর। তাহলে বা এটা লেখা যায় কিনা, টি ইকুয়াল টু টু পাই আর বাই কত? ভি। আমরা লিখতে পারি না এটা? হ্যালো। জি ভাইয়া। ওকে, সো এখন আয়ের এখানে টি এর জায়গায় তুমি জাস্ট এই ফর্মুলাটা ইনকর্পোরেট করে দাও, তাহলেই একটা ফর্মুলা পাবা। তাহলে কি পাবো দেখো তো? টি এর জায়গায় টু পাই আর বাই ভি লিখে দিচ্ছ, টু পাই আর বাই কত? ভি। ওকে, এখন এই ভি জি। মানে কি? ভি মানে কিন্তু ইলেকট্রনের রৈখিক বেগ, আগেই বলেছি। তো এখন হ্যাঁ। এইখান থেকে তাহলে আয়ের ভ্যালু তুমি পেয়ে গেছো। আর ম্যাগনেটিক মোমেন্টকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে, ম্যাগনেটিক মোমেন্টের যে ফর্মুলা, এটা একটা ফর্মুলা যে এখন আসো, ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট বাংলায়ও ম্যাগনেটিক মোমেন্টই বলে, ঠিক আছে? চৌম্বক মোমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো চৌম্বক মোমেন্টকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে, স্মল এম দিয়ে। আর স্মল এম মানে এখন আমাদের ফর্মুলা আছে একটা, আই ইন্টু যেই সারফেস জুড়ে ঘুরতেছে, সেটা কি সারফেস? বৃত্তাকার একটা সারফেস না? এই যে এই সারফেসটা কি হ্যাঁ। সারফেস? বৃত্তাকার সারফেস। এই বৃত্তাকার সারফেসের এরিয়া কত? এরিয়া ইকুয়াল টু কত? পাই আর স্কোয়ার। আই হইতেছে কারেন্ট, আর এ হচ্ছে ক্ষেত্রফল। মানে কি বুঝতে পারছো? যে এরিয়া, তোমার কোনো একটা চার্জ, সেটা তো ঘুরতেছে, রাইট? তো সে যেই শেপ ধরে ঘুরতেছে, সেই শেপের ক্ষেত্রফলটা কি? তোমার এ। সেই হ্যাঁ। শেপের ক্ষেত্রফলটা হচ্ছে এ। মানে তুমি কোনো একটা বস্তু যখন ঘুরে, সে তো একটা ক্লোজড পাথ তৈরি করে ফেলে, রাইট? এই ক্লোজড হ্যাঁ। পাথটা যে সারফেস তৈরি করে, সেটাই কি তোমার? যেমন এখানে একটা এই ক্লোজড পাথটা তৈরি করতেছে বৃত্তাকার ক্ষেত্র, এই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে আমার এ। আর এই চার্জটা প্রবাহ হওয়ার ফলে যেই তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয়েছে, সেটা আমার কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে আই আই কত পাইছি আমরা? ই ভি বাই টু পাই আর, রাইট? ইন্টু এখন পাই আর স্কোয়ার। এখন বলো কত হবে এটা?
তাহলে পাই পাই কি ক্যান্সেল, তাহলে জানি। ও হ্যাঁ, পাই পাই আর যাবে। তাহলে ইভি ইভি আর ইভি বাই টুয়াইজ আর, রাইট? বুঝতে পারছো? তাহলে ইভি বাই টুয়াইজ আর এটা আমরা পেয়ে গেছি। তো ইভি, ভাইয়া আর কত হবে? হ্যাঁ হ্যাঁ বলো। আর উপরে, আর উপরে। আর উপরে থাকবে, সরি সরি সরি। সো ইভি আর বাই টু, রাইট? ওকে। এখন হ্যাঁ এখন দাঁড়াও, এই যে ম্যাগনেটিক মোমেন্ট, তাহলে ম্যাগনেটিক মোমেন্টে আমরা এম ইকুয়াল টু কি পাইলাম? ইভি আর বাই টু, ইভি আর বাই টু। এখন আমরা একটা ফর্মুলাতে নিয়ে যাব, সেটা কেমন দেখো, এইটাকে আমরা উপরে নিচে এম দিয়ে যদি গুণ করি, এম দিয়ে গুণ করলাম, তাহলে ই বাই টু এম ইন্টু কি লেখা যায়? এম ভি আর। এম ভি আর কথাটাকে এটাকে চেনা চেনা লাগে, বলো দেখি, জি। কোথায় দেখছো? কৌণিক ভর। আচ্ছা এই যে এম, এম ই, এম ই দিলাম, এম ই, কারণ এটা কনফিউজ হয়ে যাইতে পারো স্মল এম আর এই এম, ঠিক আছে? এম ই, এম ই জি। মানে কি? ইলেকট্রনের মাস। এম ই মানে বা ইলেকট্রনের ভর। ইলেকট্রন। ওকে। আচ্ছা, জি। এখন বলো এটাকে কি বলা হয়? এম ভি আর, এম ই ভি আর, এটাকে কি বলা হয়? কৌণিক ভরবেগ। গুড। সো এটা আমার কৌণিক ভরবেগ। সো কৌণিক ভরবেগ অফ কার? ইলেকট্রনের, ঠিক আছে? সো জি। কৌণিক ভরবেগ, তাহলে আমরা এইটাকে লিখতে পারি এম ইকুয়াল টু ই বাই টুয়াইজ এম ই ইন্টু কত? এল। এখন এল কি রাশি, ভেক্টর নাকি স্কেলার? এল স্কেলার রাশি। এল কৌণিক ভরবেগ। কৌণিক ও ভরবেগ মানে কি? সে একটা একটা বেগ আছে তো, তাহলে কি ভেক্টর আছে, না? হ্যাঁ। তাহলে আমরা এটার ভেক্টর ফর্মটা যদি লিখি, এম হবে ই বাই, আর দেখো ই আর এম ই এই দুইটাই কি তোমার, তোমার স্কেলার কোয়ান্টিটি, তাহলে ই বাই টু এম, বাট এখানে একটা মাইনাস হবে, আর এল। ওকে, বুঝতে পারছো? ওকে। জি মাইনাসটা কেন হইলো বলো? ব্যাস। মাইনাসটা কেন হইলো? মাইনাসটা এই জন্য হইলো যে এল এবং মোমেন্টাম, এল ও এম, এল মানে কি? কৌণিক ভরবেগ। কৌণিক হুম। ভরবেগ ও মোমেন্টাম দুইটা অপোজিট দিকে। সো কৌণিক হ্যাঁ এটি। ভরবেগ যেদিকে হবে, ভরবেগ আর কি মোমেন্টাম, সরি মোমেন্টাম বলতেছি, ম্যাগনেটিক মোমেন্ট, মোমেন্ট, শুধু মোমেন্ট অপোজিট দিকে, তাই অপোজিট দিকে, তাই মাইনাস। ওকে, তাই মাইনাস। এই মাইনাসটা কেন হয়েছে? এই কারণে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, গুড। আচ্ছা, তারপরে আসো যে তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ইকুয়েশনটা বুঝলাম, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের বেসিক ফর্মুলা কি পাইলাম? এম ইকুয়াল টু কি? আই টাইমস এ। এটা মুখস্থ রাখো, হ্যাঁ? ওকে। আচ্ছা। আচ্ছা, তো জি। এইটাই, তাহলে আমরা কি দেখলাম? যে একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকতেছে, তাই কি না? তো এই ম্যাগনেটিক মোমেন্ট যেটা, সেই ম্যাগনেটিক মোমেন্টটাকে আমরা কি বলবো? ম্যাগনেটিক মোমেন্টটাকেই বলতেছি আমরা আহ, একটা কারণ। কার কারণ? এই যে অরিজিন, ম্যাগনেটিক ফিল্ডটা যে পাচ্ছি কোনো একটা ম্যাটেরিয়ালের ভিতরে, তার একমাত্র কারণ কি? এই যে ইলেকট্রনগুলো রিভলভিং, দ্যাটস ওয়াই আমার একটা ম্যাগনেটিক মোমেন্ট পাচ্ছি। সেই জন্যই আমার ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের উৎপত্তি পাচ্ছি। বুঝতে পারছো? জি ওকে। নেক্সট আসো, এখন কিছু আরও কিছু প্রপার্টি আছে, সেগুলো কি? তো দেখো এই যে আমরা স্মল এম দিয়ে কি প্রকাশ করা হয় সেটা কিন্তু শিখে ফেলছি। সেটা কি? ম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্টাম। ম্যাগনেটিক মোমেন্ট, মোমেন্টাম না, ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, জি ভাইয়া। ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে স্মল এম দিয়ে কি বোঝাই? ম্যাগনেটিক মোমেন্ট। স্মল এম এর ফর্মুলা কি? আই টাইমস এ। সো তুমি এখানে আর লিখে এ। রাখবে আই এ। সো এম ইকুয়াল টু আই এ, এটা লিখে রাখতে পারো। আচ্ছা, এর একক কি হবে এখন? এটা কি রাশি, স্কেলার নাকি ভেক্টর? স্কেলার রাশি, সরি ভেক্টর রাশি, স্কেলার ভেক্টর, বলছি। ভেক্টর রাশি একটু আগে দেখলাম, রাইট? তাহলে এখন বলো এটার একক কি হবে? একক, আই এর একক কি? অ্যাম্পিয়ার। আর এরকম। সরি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আর এর একক কি? মিটার স্কোয়ার। সো অ্যাম্পিয়ার স্কয়ার। মিটার স্কোয়ার এর একক। আচ্ছা, তো এইটা বুঝলাম। এই অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার যদি জানো, তাহলে এটাও তো জানবা, তাই না? অ্যাম্পিয়ার। ওকে। জি। ওকে, তাহলে আমরা ম্যাগনেটিক মোমেন্ট জেনে গেছি।
এখন ম্যাগনেটিক মোমেন্টের পরে আরো আছে কিছু দেখি জানবো আমরা। নেক্সট দেখো যে ম্যাগনেটিক মোমেন্ট, তারপরে ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশনকে কি দিয়ে প্রকাশ করা হয়? বড় এম। কি দিয়ে প্রকাশ করা হয় এটা? বড় এম দিয়ে। এবং এটার ডেফিনিশনটা কি তোমার? হ্যালো। জি ভাইয়া, তার ওকে, রেশিও অফ ম্যাগনেটিক যে মোমেন্ট আছে টোটাল, সেই ম্যাগনেটিক মোমেন্ট টু দ্য ভলিউম অফ দ্য ম্যাটেরিয়াল। তার মানে তুমি একটা ম্যাটেরিয়াল নিছো, ঠিক আছে, দেখতে ধরো এমন, এইটার যে আয়তন, সেই আয়তন দিয়ে তুমি এর ম্যাগনেটিক মোমেন্টটা ডিভাইড করবা, তাইলে কি পাবা? তাইলে তুমি ম্যাগনেটাইজেশন পাবা। ঠিক আছে, সো ম্যাগনেটাইজেশন কি রাশি তাইলে বলো? মোমেন্ট দ্বারা যদি ভাগ করি তাহলে স্কেলার রাশি। ভি কি রাশি? এটা কি কোয়ান্টিটি আর এটা কি কোয়ান্টিটি? এটা কি ভেক্টর, রাইট? এটা কি স্কেলার না? আয়তন তো স্কেলার। আচ্ছা, আর ক্ষেত্রফল হ্যাঁ, ভেক্টর। এটা কি ক্ষেত্রফল? ক্ষেত্রফল ভেক্টর, বাট কি আয়তন স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? ক্ষেত্রফল ভেক্টর বা ভেক্টর, হ্যাঁ, আর আয়তন স্কেলার। কিছু বলতেছো? না ভাই বলছি ওকে, তাহলে ভেক্টর বা স্কেলার, তাহলে কি হবে ম্যাগনেটাইজেশনটা? স্কেলার নাকি ভেক্টর বলো? স্কেলার। ম্যাগনেটাইজেশনও আমি কি, তাহলে এটা আমার কি হবে? একটা ভেক্টর বা স্কেলার মানে কি ভেক্টরই হবে। হ্যাঁ হ্যাঁ। আর তার মানে ম্যাগনেটাইজেশন যেদিকে, তোমার ম্যাগনেটিক মোমেন্টও সেম দিকে। ওকে, বুঝতে জি ভাইয়া, পেরেছো? আচ্ছা, তাহলে এখন এর ইউনিট কি হবে তাহলে বলো? এর একক, একক কি? একক যেহেতু ইয়ার ছিল কি বলে উপরেরটা, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। হ্যাঁ, তার মনে করো আর এম ইকুয়াল টু কি ছিল? আই এ। সো এটা কি ছিল? এম অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এম স্কয়ার ওয়ান বাই কত? এম এম কিউ। কিউ। দ্যাট মিন্স কত? এ পার এম। ওকে, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার, ঠিক আছে? জি ভাইয়া। সো ম্যাগনেটাইজেশন বুঝলাম। তারপরে আরেকটা জিনিস আছে যে তোমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা কি? তাহলে আমরা একটু চার্টে আবার দেখে আসি। যেটা শিখলাম যে ম্যাগনেটাইজেশন শিখলাম। তাহলে এই যে আমার সেই ম্যাগনেটাইজেশন, যে একটা ভেক্টর কোয়ান্টিটি, তারপরে এটার একক কি আছে, এটার ইউনিট কি আছে, এটার ডেফিনিশনটা কি, যে ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইডেড বাই ভলিউম। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তারপরে আসো ম্যাগনেটিক ইন্টেন্সিটিতে আসো, বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলতে পারো, অথবা কি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথও বলতে পারো, এইচ। এই যে এইচ, এইচ, ঠিক আছে? আচ্ছা, জি তারপরে আসবো আমরা সাসসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি কি বোঝায় এটা দেখব। আচ্ছা, তো ম্যাগনেটিক ফিল্ড বা স্ট্রেংথ আগে সেটা দেখি। এইটা আচ্ছা, এটা পরে দেখি, দাঁড়াও। আমরা আগে সাসসেপ্টিবিলিটিটা পড়ে আসি। সাসসেপ্টিবিলিটি, সাসসেপ্টিবিলিটি কোথায়? এই যে সাসসেপ্টিবিলিটি কি? সাসসেপ্টিবিলিটিকে এটা দিয়ে প্রকাশ করা হয়, এটা সিএইচ এ খায়, ঠিক আছে? মনে থাকবে জি এটার নাম কি? খাই। তারপরে কি সাসসেপ্টিবিলিটিকে তুমি যে এইভাবে, এই যে এক পাশে এরকম ইন্টিগ্রেশন, উল্টো ইন্টিগ্রেশন দিয়ে এরকম জাস্ট কাটে দিবা। ওকে, অ্যান্ড এটার ডেফিনিশন হচ্ছে তুমি যে ম্যাগনেটাইজেশনটা পাইলা, সেইটা ডিভাইডেড বাই তোমার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, যেটা বললাম। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি মানে চৌম্বক তীব্রতা। এইচ এর পরিচয় কি? চৌম্বক, চৌম্বক তীব্রতা তীব্রতা, চৌম্বক তীব্রতা। আর এটার পরিচয় কি? ম্যাগনেটাইজেশন, ঠিক আছে? ম্যাগনেটাইজেশন। আচ্ছা, ম্যাগনেটাইজেশনের বাংলা কি বলো তো? আমি মাত্র এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে এর বাংলা কি। আচ্ছা, চৌম্বক কিছু একটা হবে, দাঁড়াও আমি একটু ভাবি। ম্যাগনেটাইজেশনের মানে চুম্বকায়ন মাত্রা, ঠিক আছে? এটার নাম কি? হ্যাঁ, চুম্বকায়ন মাত্রা। চুম্বক। বাংলায় তো নামে তুমি কনফিউজড হয়ে যাবা কিন্তু, হ্যাঁ। চুম্বকায়ন জি মাত্রা বা চুম্বকায়ন তীব্র মাত্রা বা চুম্বকায়ন তীব্রতা, ঠিক আছে? শুধু তীব্রতা না কিন্তু,
শুধু তীব্রতা হচ্ছে নিচেরটা, চৌম্বক তীব্রতা। ওকে, জি মনে ভাইয়া। থাকবে? জি। আচ্ছা, তাহলে এইটা আবার বইয়ে প্রকাশ করছে কি দিয়ে? এম, এম না? আমি যেটাকে এম দিয়ে প্রকাশ করছি, ওরা বইয়ে আবার প্রকাশ করছে আই দিয়ে, বাট ইন্টারন্যাশনালি তোমার এটা আই দিয়ে প্রকাশ করে না, যেহেতু অলরেডি এই এম এর ভিতরে একটা আই আছে, তো তুমি এম দিয়েই প্রকাশ করবা। ওকে, বুঝছো? দেখছো আমি জি যে ভাইয়া। যে বইটা থেকে নিছি এখানে কি লেখা আছে? এম দেওয়া আছে। শুধুমাত্র ইসাক স্যারের বইতে দেখলাম আই দেওয়া আছে, বাট সেটার দরকার নাই, তুমি এম দিয়েই প্রকাশ করো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট দেখি আমরা। নেক্সট হচ্ছে তাহলে এই যে সাসেপ্টিবিলিটি। সাসেপ্টিবিলিটি তোমার আমরা দেখব যে এই যে দেখো একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা পরে দেখব একটু। তো আবার মুখস্থ রাখতেও পারি। দেখো, ফেরোম্যাগনেটিকের, এটা এমসিকিউতে আসে খুব, হ্যাঁ। তো ফেরোম্যাগনেটিকের জন্য কি? ফেরোম্যাগনেটিকের জন্য এক থেকে আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি, তাহলে এইখানে আমি হ্যাঁ। এক দিলাম, এখানে জিরো দিলাম, আর এইখান থেকে ধরো -1 দিলাম। এই রেঞ্জের, এই এটা কার রেঞ্জ আঁকতেছি আমি? সাসেপ্টিবিলিটির একটা রেঞ্জ আঁকলাম। সাসেপ্টিবিলিটির ভ্যালু যদি -1 থেকে 0-র মধ্যে হয়, তাহলে সেটা হবে কি? ডায়া। ঠিক আছে, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মানে ডায়াম্যাগনেটিক পদার্থ। এই যে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক যে লিখছে না, এগুলো হচ্ছে তোমার ম্যাগনেটিক পদার্থের কথা বলা হয়েছে। ডায়াম্যাগনেটিক হইলে তার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হয় -1 থেকে 0। ঠিক আছে, আর যদি প্যারাম্যাগনেটিক হয় তাহলে কি হয়? 0 থেকে সার্টেইন একটা ভ্যালু হয়। ঠিক আছে, 0 থেকে সার্টেইন একটা ভ্যালু, 0 থেকে সার্টেইন একটা ভ্যালু, এইটা হইলে আচ্ছা। মানে 1 পর্যন্ত পৌঁছাবে না। ঠিক আছে, জি বুঝতে? ভাইয়া। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে তোমার প্যারা, প্যারা। আর ডায়া হচ্ছে এক থেকে অনেক বড় রেঞ্জের হয়। এক, এক থেকে মানে এক থেকে অনেক বড় রেঞ্জের, সেটাকে বলে কি? ফেরো। ঠিক আছে, তো এটা মুখস্থ করবা যে সাসেপ্টিবিলিটি কার জন্য কি হয়, এইগুলা কতটুকু? তোমার এমসিকিউতে আসে। ঠিক আছে, আচ্ছা। এগুলো সব সব মুখস্থ। আহ, এই যে সাসেপ্টিবিলিটির সংজ্ঞা কি, যে এম/এইচ, এটা মুখস্থ রাখবা। তারপরে তোমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিতে আসতেছি, ম্যাগনেটাইজেশন কি, ম্যাগনেটিক মোমেন্ট কি, এগুলো তো বুঝলা। তারপরে আসো ম্যাগনেটিক প্রপার্টিস, আসো। আচ্ছা, এখন আসো যে ম্যাগনেটিক, ওই যেটা বললাম ফিল্ড ইন্টেন্সিটিটাতে। ফিল্ড ইন্টেন্সিটিটাতে আসি, তার আগে এটার দুইটা দুইটা ইয়া লাগবে। আচ্ছা, তিনটা নেই আমরা। তো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা দেখি। ওকে, সো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বোঝার জন্য আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে দেখো, জি। আমরা ফার্স্টে একটা চিন্তা করি যে আমরা একটা রড, ঠিক আছে, একটা হ্যাঁ। রড, তার মানে একটা রড, আমরা সলিনয়েড আছে আমাদের কাছে। ফার্স্ট অফ অল একটা চিন্তা, মানে একটা এক্সপেরিমেন্ট, বুঝছো? তুমি এটা জি। এক্সপেরিমেন্ট হিসেবে ট্রিট করবা যে ওয়ান। ওকে, জি। আচ্ছা। তো এই যে আমার একটা সলিনয়েড আছে দেখতেছো, সলিনয়েডের, তাহলে সলিনয়েড যদি এটা হয় আমার, সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে এখন বলো? সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড এই দিকে হবে, রাইট? আচ্ছা, সলিনয়েডের ভিতরে এই দিকে হবে, বাট সলিনয়েডের ভিতরে আমি কি করছি? একটা রড রাখছি। কি রাখছি সলিনয়েডের ভিতরে? একটা রড। একটা রড রাখছি। ঠিক আছে, জি। এই রডটা কোনো একটা ম্যাটেরিয়ালের তৈরি, রডটা অন্য কোনো একটা ম্যাটেরিয়ালের তৈরি। ঠিক আছে, সেই জি। ম্যাটেরিয়াল, আর আমরা কি জানি প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই কি থাকবে? স্মল এম থাকবে, ক্যাপিটাল এম থাকবে, কাই থাকবে, রাইট? এটা তো জানি। জি। স্মল এম মানে কি বলো?
ইয়া মোমেন্ট কি ম্যাগনেটিক বলে, মোমেন্ট। আর এই ক্যাপিটাল এম মানে ম্যাগনেটিজম, ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজম মাত্রা যেটা আর কি। ম্যাগনেটাইজেশন। আর কাই মানে ম্যাগনেটাইজম। সাসেপ্টিবিলিটি। ঠিক আছে। জি ওকে। আচ্ছা, তো এটার বাংলাটাও বলে দিই, সাসেপ্টিবিলিটির বাংলা কি বলো, জানো? সাসেপ্টিবিলিটির বাংলা হইতেছে তোমার চৌম্বক, বুঝতে চৌম্বক কি গ্রহিতা। হইতে পারে। চৌম্বক গ্রহিতা, এটার নাম কি? আচ্ছা চুম্বক গ্রহিতা। চুম্বক গ্রহিতা বা প্রবণতা। ঠিক আছে, গ্রহিতা বা প্রবণতা। বুঝতে পারছো? জি ভাইয়া। চুম্বক গ্রহিতা বা প্রবণতা। আচ্ছা, তারপরে দেখো যে এখন যেটা আসছি, যে আমরা একটা রড রাখছিলাম এর ভিতরে। ওকে, রড রাখার ভিতরে তাহলে আমাদের যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আমরা বললাম যে এদিকে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এর মধ্যে একটা কি থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তাই কি না? হ্যাঁ আমি লাল লাল দিয়ে দেখাই, যেহেতু আমরা সলিনয়েডটাকে লাল দিয়ে দেখাইছি। সো এই যে আমরা দেখাইতেছি, বোঝা যাচ্ছে নাকি? পরে আবার কনফিউজড হয়ে যাব না তো? না ভাই। আচ্ছা, ওকে। তাহলে এই যে আমার যে অ্যারো দিয়ে আমি দেখালাম, এটাকে কি বোঝাচ্ছি আমরা? একটা বি সলিনয়েডের জন্য, একটা বি। এই বি কার জন্য? সলিনয়েড। ওকে, তাহলে বি জি সলিনয়েডের জন্য কত ছিল? সলিনয়েডের ফর্মুলা কি ছিল? মিউ নট ইন্টু এন ইন্টু আই। পড়াইছি না? ভাই। হ্যাঁ হ্যাঁ এটা পারিস। ওকে, তাহলে আমার কারেন্ট ফ্লো কত ছিল? আচ্ছা, আমি ক্যাপিটাল আই ধরি, সমস্যা নাই, একই কথা। সো মিউ নট ইন্টু এন ইন্টু আই। এখন আমি তোমাকে একটু আগেই বললাম যে যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে কি থাকে, একটা ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাই না? তাই কি না? জি ভাইয়া। আর এই তার মানে ওই যে আমি রডটা রাখছিলাম, রডের কথা চিন্তা করো। ওই রডের তো একটা নিজস্ব ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ড আছে, আর এইটা কি আমার, এটা একটা বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ড না? রডের কাছে কি এই সলিনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা কি একটা বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ড কিনা? জি তাহলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র কে আমার এখানে? বাহ্যিক চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই যে সলিনয়েডের জন্য এই যেটা, সেটা। ওকে। এটা। ওকে, তাহলে বিএস হচ্ছে মিউ নট ইন্টু এন আই। আর রডের জন্য কি থাকবে তাহলে? রড তো একটা ম্যাটেরিয়াল, তো আমি বি এম দিয়ে প্রকাশ করলাম। তাহলে বিএস মানে কি? বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। আর বিএম মানে কি? বিএম মানে কি বলো? বিএম হচ্ছে ম্যাটেরিয়ালের, ইয়ার ম্যাটেরিয়ালের কারণে বা পদার্থের, পদার্থের কারণে পদার্থের চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, বুঝতে পারছো? জি তার মানে জি যে কোনো পদার্থের কি থাকে, একটা চৌম্বক ক্ষেত্র থাকে। এখন কেউ যদি বলে কেন, কিভাবে থাকলো, তখন তুমি ওই যে এই এক্সপ্লানেশনটা দিবা যে কি, যে প্রত্যেকটা ইলেকট্রন কি ঘুরতেছে তো, তাই না? আর ঘুরলে তাদের কি তৈরি হচ্ছে? ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে। আর ম্যাগনেটিক মোমেন্ট থাকলে ম্যাগনেটাইজেশন থাকছে, ম্যাগনেটাইজেশন থাকলে তার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকতেছে। ঠিক আছে, ওকে। জি ভাইয়া। আচ্ছা, জি তাইলে এখন বলো নেট, বি নেট কত হবে? বি নেট আমরা কি লিখতে পারি? বি এস প্লাস কত, বি এম কিনা? পি এস প্লাস, হ্যাঁ লিখতে পারি। লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? মিউ নট এন ইন্টু আই। এন এর পরিচয় মনে আছে তো না? আই এর পরিচয় মনে আছে? হ্যালো, জি ভাইয়া। এন এর পরিচয় কি এন এর বলো? এন ইয়া কি বলে, সলিনয়েডের পাক সংখ্যা। পাক সংখ্যা? পাক সংখ্যা তো ক্যাপিটাল এন, হ্যাঁ, আর স্মল এন স্মল এন মানে এন কি? বাই, এন বাই ক্যাপিটাল এল। মানে হ্যাঁ হ্যাঁ পার ক্যাপিটাল দৈর্ঘ্যে, এন। পার দৈর্ঘ্যে কতগুলা টার্ন আছে। আচ্ছা, মিউ নট এন হ্যাঁ আই প্লাস রিভিশন দিবা। ঠিক আছে। আচ্ছা, এখন বিএম, বিএম মানে কি দেখো, বিএম যেটা লিখবো, ওই যে ম্যাগনেটাইজেশন আছে বললাম না, যে আমার এম আছে, এম থাকার কারণে ক্যাপিটাল এম থাকতেছে, ক্যাপিটাল এম থাকার কারণে বি থাকতেছে। এই বি মানে হইতেছে মিউ নট ইন্টু এম, মনে থাকবে? বি মানে কি? জি মিউ নট ইন্টু এম। সো স্মল এম এর সাথে ক্যাপিটাল এম এর রিলেশন আছে, এই ক্যাপিটাল এম এর সাথে আবার বি এর রিলেশন আছে। তাহলে এই বি এম কত হবে? বি এম হবে, বি এম ইকুয়াল টু আমার মিউ নট ইন্টু কত, ক্যাপিটাল এম। বুঝতে পারছি?
মিউ নট ইন্টু ক্যাপিটাল এম। ক্যাপিটাল। ওকে, তাহলে আমরা এখন বি নেট কি লিখতে পারি বলো? বি নেট ইকুয়াল টু মিউ নট ইন্টু এন ইন্টু ক্যাপিটাল আই প্লাস কত, মিউ নট ইন্টু এম। এটা লেখা যায় কিনা? ওকে, এখন তাহলে বি এখান থেকে আমি মিউ নট যদি কমন নেই তাহলে কি থাকে, এন আই প্লাস কি ক্যাপিটাল এম। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এই যে আমরা একটা এখন আর একটা কোয়ান্টিটি আনবো, সেটাকেই বলতেছি কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, এইচ প্লাস কি এম, বুঝতে পারছো? এটা এই জি। এনআই কে আমরা কি বলবো এখন, এইচ। এইচ। আর তাহলে এইচ তার মানে এই ম্যাগনেটাইজেশনের ইকুইভ্যালেন্ট একটা কাইন্ড অফ কে, এইচ, বুঝতে পারছো তো? জি ভাইয়া। মানে এই এইচটা কাইন্ড অফ যে তোমার বি এক্সটার্নাল যেটা, বা বি সলিনয়েডের ক্ষেত্রে যেটা সলিনয়েডের, তাহলে বি সলিনয়েড দিচ্ছে কি, বি সলিনয়েড দিচ্ছে মিউ নট ইন্টু এইচ, আর তোমার বি ওই যে ম্যাটেরিয়াল দিচ্ছে কি মিউ নট ইন্টু এম। জাস্ট এইটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আর তাহলে এইচ এর ভ্যালু কত, জাস্ট এন আই। ওকে, তাইলে আমার জি। এইচ এর সাথে সম্পর্কীয় বি এর সম্পর্কটা কি, এইচ, তাহলে মিউ নট ইকুয়াল টু আমরা কি বলতে পারি, বি বাই এইচ বলতে পারি কিনা দেখো তো? জি ভাইয়া বলতে পারি। ওকে, সো এটাই আমার এখানে লেখা হয়েছে। তাহলে আমরা মিউ নট ইন্টু এইচ প্লাস এম লিখতে পারলাম। ওকে, আচ্ছা, তাহলে এইচ প্লাস এম লিখতে পারলাম। এখন এই এম কে, এম না, এই যে এম এর পরিচয়টা আবার আমরা সাবস্টিটিউট করব কায়ের পরিচয় দিয়ে। এইখান থেকে এম কি পাই আমরা বলো তো? এম ইকুয়াল টু কাই ইন্টু কি এইচ পাই না? হ্যাঁ। তার মানে এই এম আবার কার উপর ডিপেন্ডেন্ট, এই এম, এই এম, এম মানে কি, এম মানে কাই ইন্টু এইচ। মানে আমি চাচ্ছি কি টোটাল জিনিসটাকেই এইচে নিয়ে যাইতে, মনে থাকবে? ওকে, সো মিউ নট ইন্টু আমার এইচ প্লাস কি কাই ইন্টু কত, কাই ইন্টু এইচ। ওকে, দেন তাহলে আমরা মিউ নট ইন্টু এইচ কমন নিলাম, তাহলে 1 প্লাস কাই থাকলো আমার। ওকে, জি ভাইয়া। ওকে, তাহলে এই দেখো যে আমি কি জানি যে বি মানে কি হওয়ার কথা, মিউ ইন্টু কি এইচ হবে, রাইট? তার মানে এইচ বাদে যা থাকবে সেটাই কি মিউ এর পার্ট, তাই কি না? বুঝতে পারছো? বি মানে হবে কি যে মিউ ইন্টু এইচ, বি আর এইচ এর মধ্যে রিলেশনটা বুঝো, বি লিখলাম এইচ লিখলাম, বি আর এইচ, তার মানে এখানে একটা কি থাকবে, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা চৌম্বক প্রবণতা গুণ হবে, জাস্ট এটা, বুঝছো? ওকে, জি। ওকে, তাহলে এই যে আমার এইখানে বি নেট পাইছি, কিন্তু আমি আমি কিন্তু বি নেট ক্যালকুলেট করতেছি, তাহলে কি হবে, এইচ লিখলাম, এইচ লেখা বাদে আরও কিছু আছে দেখো, মিউ নট ইন্টু 1 প্লাস কাই। তাহলে এই মিউ নট ইন্টু 1 প্লাস কাই এই টোটালটাকে আমি কি বলতে পারি, শুধু মিউ বলতে পারি। ওকে, জি। তো এই মিউটা হচ্ছে ওই নেট ম্যাগনেটিক ফিল্ডের যে চৌম্বক প্রবেশ্যতা সেটা। সো বি নেট ইকুয়াল টু কি মিউ ইন্টু কত, এইচ। ঠিক আছে, তাহলে এই শুধু মিউ এর মান কে কি হইল, মিউ নট ইন্টু 1 প্লাস কাই। ওকে, জি ভাইয়া। এই সব প্রমাণ মুখস্থ রাখবা, মানে এগুলো সব লাগবে কিন্তু, ঠিক আছে? ওকে, প্রমাণগুলো কি আসে? জি। প্রমাণগুলো আসে না, বাট ইকুয়েশনগুলো দেখো এক একটা লাইন থেকে কোশ্চেন করতে পারে এমসিকিউতে, এমসিকিউতে আসে। ঠিক আছে, জি। আচ্ছা, তো সোফার আমরা কিন্তু সবই পড়ে ফেললাম, ম্যাগনেটিক যে প্রপার্টিসগুলো ছিল। আমরা একটু সেই চার্টে চলে যাই। এই যে দেখো কায়ে চলে আসছে, কাই। ওকে, যে কাই, কাই মানে কি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, সেটা কি এম, আর এদিকে কি এম বাই এইচ। ওকে, ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো ওই যে বি ইকুয়াল টু তাহলে কি আসছে, যে মিউ নট ইন্টু এইচ প্লাস এম, এই ফর্মুলাটার রহস্য কি বুঝতে পারলা? হ্যালো, রহস্য বলতে? এই যে বি ইকুয়াল টু যে মিউ নট ইন্টু এইচ প্লাস এম, মিউ নট ইন্টু এইচ প্লাস এম, এইচ কোথা থেকে আসলো, এইচ এর পরিচয় কি আর এম এর পরিচয় কি?
হ্যাঁ, বুঝতে পারছি। এইচ কোথা একটা থেকে হচ্ছে আসছে বলো? আসছে তো হচ্ছে ওই যে সূত্রটা থেকে। সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড থেকে, তাই না? জি। আর হচ্ছে এম আসতেছে কোথা থেকে? তার মানে এটা তাই হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আর এটা কি ইন্টারনাল। এইটা হচ্ছে এখানে কথা, বুঝছো? আর একটা হচ্ছে রডের। হ্যাঁ, রডের। রডেরটা মানে কি, সেটাই তো ইন্টারনাল। তাহলে কোনো একটা ম্যাটেরিয়ালের যখন চিন্তা করব, তখন বি হবে কি, মিউ নট ইন্টু এম। বাট আমরা যখন কোনো একটা এক্সটার্নাল ফিল্ডের বি চিন্তা করব, সেটা হবে কি, মিউ নট ইন্টু এইচ। বুঝতে পারছি? জি। ওকে। সো এটা কোনো একটা ম্যাটেরিয়ালের আর এটা কার, এটা হচ্ছে তোমার এক্সটার্নাল এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে? আচ্ছা, জি ভাই। তারপরে দেখো মিউ, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি চলে আসছে। ওকে, এই যে বি ইকুয়াল টু, দেখো মিউ, মিউ এর ফর্মুলা আমরা কি পাইলাম আজকে, মিউ নট ইন্টু ওয়ান প্লাস কাই, তাই তো? মিউ জি নট ভাইয়া। ইন্টু ওয়ান প্লাস কাই। তাহলে এই মিউ নটের সাথে যা থাকে সেটাকে আবার কি বলে? এটাকে দেখো, মিউ নটের সাথে যা থাকে, মিউ ইকুয়াল টু এইটা হইলো, মিউ নট বাদে মিউ এর সাথে যা থাকে সেটাকে আবার বলে মিউ আর। ঠিক আছে? জি। বুঝছো? তাহলে মিউ আর এর বাদ বলো বলো। যে মাত্র যে মিউ নট বাদে আর সাথে যেটা থাকে দেখো মিউ, মিউ পাইলাম কি, মিউ নট ইন্টু ওয়ান প্লাস কাই, রাইট? হ্যাঁ। ওকে। ওই যে আমরা ডাইলেকট্রিক পড়ছি না, যে এপসাইলন মানে কি থাকে, কে ইন্টু এপসাইলন নট থাকে না, মনে আছে? হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। কেটাই এখানে মাধ্যমের আমরা বলতেছি কি, এপসাইলন আর হিসেবে ট্রিট করতেছে আর কি। দেখো যে মিউ মানে হুম, বলতেছে যে মিউ নটের সাথে যা থাকবে সেটা মিউ আর বলবো আমরা। তাহলে এই মিউ আর মানে কি, রিলেটিভ পারমিয়াবিলিটি। এটার নাম কি, এই যে এতটুকু হুম, হচ্ছে, তাহলে এটার নাম হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা। বুঝতে পারছো? ওকে। জি, আর এটা হচ্ছে জি। অন্য মাধ্যমে, যেমন আমার মাধ্যম কিন্তু এখন নেট, মিউ কিন্তু নেট হয়ে গেছে। মিউ এর পরিচয় কি বলো? মিউ মানে কি? মিউ মানে কিন্তু চৌম্বক প্রবেশ্যতা। ঠিক আছে? হ্যাঁ। চৌম্বক প্রবেশ্যতা। ভাইয়া, আচ্ছা, চৌম্বক ভেদনযোগ্যতা জানি কি দিয়ে প্রকাশ করা হতো? চৌম্বক ভেদনযোগ্যতা বলে কোনো কথা নাই, চৌম্বক প্রবেশ্যতা। আর এটা হচ্ছে, এর অ্যানালগাস একটা টার্ম আছে, মানে এটার সাথেই, এটা এইটাকে বলে কি, তড়িৎ ভেদনযোগ্যতা। তড়িতের আচ্ছা। ক্ষেত্রে ভেদন, আর এটার ক্ষেত্রে যোগ্য। প্রবেশ্যতা। ঠিক আছে? জি, জি, ওকে, ওকে। সো মিউ জি, ইকুয়াল টু মিউ নট ইন্টু এইটা আমরা তাহলে এগুলো পড়লাম। ওকে। জি। আচ্ছা, আহ, তুমি মিউট করে রাখো। আচ্ছা ভাইয়া। কোশ্চেন করতে হলে আবার অন করো, মিউট থাকলে তো আবার কোশ্চেন বুঝতে পারবো না আমি। ঠিক আছে? জি ভাইয়া। ওকে। আচ্ছা দেখো, এখন আমরা ছোট একটা টপিক আমরা পড়বো, যে এতগুলো প্রপার্টি তুমি দেখবা বাসায় বসে বসে। এখন আমরা আসি যে চৌম্বক যে পদার্থ বললাম, চৌম্বক পদার্থ কয় প্রকারের হইতে পারে সেটা আমরা একটু দেখব এখন। তো ফার্স্টে ম্যাগনেটিক প্রপার্টি যেগুলো আছে, এটার দুই চার রকম, মোটা দাগে যদি ভাগ করি তাহলে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, ডায়াম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম। ঠিক আছে? আর তারপরে আসে তোমার প্যারা, ডায়া প্যারা ফেরি। হ্যাঁ, আর ফেরো ফেরো। ওকে, ফেরোম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, ফেরো। বাংলা কি, বাংলায়ও ডায়া চৌম্বকত্ব। হ্যাঁ, ডায়া চৌম্বকত্ব, চৌম্বকত্ব। ঠিক আছে? ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে, নেক্সট ডায়াম্যাগনেটিজমে আসি। ডায়াম্যাগনেটিজমের প্রপার্টিগুলো একটু আমরা ক্যারেক্টারিস্টিক্স মুখস্থ করব। সো ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি হবে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল তোমার ডায়াচুম্বকে আসি। ডায়াচুম্বকের ক্ষেত্রে এরা চুম্বক দ্বারা, ফার্স্ট প্রপার্টি হচ্ছে এরা চুম্বক দ্বারা কি হয়, এরা চুম্বক দ্বারা বিকর্ষিত হয়। তুমি যদি একটা চুম্বক, এই চুম্বক মানে কি বোঝাচ্ছি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। যেমন হচ্ছে একটা
এই যে দেখো এইখানে কি হয়েছে, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এইটাকে এই যে বেঁকে গেছে দেখছো, এই যে এইটাকে বোঝাচ্ছে, এই পোর্শনটা বোঝাচ্ছে বিকর্ষণ, বোঝাচ্ছে বিকর্ষণ হচ্ছে। ওকে, তাহলে একটা বিকর্ষণ ভাই বলো। আহ চুম্বক চুম্বক তো কি বলে বিকর্ষণ করে না, লাইক হ্যাঁ নর্থ পোল হ্যাঁ, বিকর্ষণ করে। নর্থ পোল বিকর্ষণ করে। তো ওইটাই হয় এখানে, যে তোমার ডায়াম্যাগনেটিজমের ক্ষেত্রে তারা অ্যালাইনমেন্টটা ডিফারেন্ট হয়ে যায়, অন্য দিকে অ্যালাইনমেন্ট হয়, ঠিক আছে, সেম দিকে অ্যালাইনমেন্ট হয় না, দ্যাটস ওয়াই তারা একে অপরকে বিকর্ষিত হয়, ঠিক আছে। জি ভাই। জি। ওকে, তো আমরা কিছু প্রপার্টি এখানে মুখস্থ করতে হবে, বেশি বুঝতে যাব না আমরা, এখানে ভিতরে বোঝাটা অনেক টাফ, ঠিক আছে, সরি। আচ্ছা, এরা চুম্বক, এরা বাহ্যিক চুম্বক, মানে কি বাহ্যিক চুম্বক, এরা চুম্বক দ্বারা কি হয়, বিকর্ষিত হয়, ফার্স্ট কথা, এরা বিকর্ষিত হবে। এইটা চিত্রে কিভাবে বুঝবো, দেখো চিত্রে এইটা বোঝাইতেছে আমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আর এইটা হচ্ছে আমার ডায়া একটা পদার্থ, ডায়াম্যাগনেট, এটা আমার ডায়াম্যাগনেট। ডায়াম্যাগনেট মানে কি, ডায়াম্যাগনেটিক প্রপার্টি হোল্ড করে এমন একটা পদার্থকে বোঝানো হয়েছে। তো তুমি যদি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড পাস করতে যাও, সে ওটাকে বিকর্ষণ করবে, দেখছো বিকর্ষণ করে যাবে। ওকে, আচ্ছা তাহলে কি হবে, যেহেতু বিকর্ষণ করবে, তাহলে এর কোনো কি থাকবে না, তোমার এর চৌম্বক যে প্রবেশ্যতা, ফার্স্ট অফ অল চৌম্বক প্রবেশ্যতাতে আসি, এর চৌম্বক প্রবেশ্যতা সেটা হবে মিউ, মিউ ইজ লেস দ্যান 1। তাহলে মিউ কি হবে এর জন্য, এক থেকে ছোট হবে, তার মানে মিউ এর ভ্যালু কি নেগেটিভ হইতে পারে, হইতেই পারে, না হইতে পারে না, মিউ এর ভ্যালু এক থেকে অনেক ছোট হবে। মিউ নট এর ভ্যালু কত বলো তো, 4 পাই ইন্টু 10⁻⁻⁷, চরম ছোট একটা ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, থার্ডে আসো, থার্ডে থার্ডে কি বলতেছে, যে তোমার মিউ আর, সরি এটা হবে মিউ আর, ওকে, মিউ আর, মিউ আর ইজ লেস দ্যান 1, এটা হচ্ছে ডায়াম্যাগনেটের জন্য। আচ্ছা, মিউ আর তো বুঝছি নাকি কাইসা, জি। ওকে। আচ্ছা, তো তারপরে আমরা দেখব এর চৌম্বক গ্রহিতা বা প্রবণতা। চৌম্বক গ্রহিতা মানে কি বলছিলাম, দেখো চৌম্বক গ্রহিতা মানে সাসেপ্টিবিলিটি, কাই, কাই যে যদি বিকর্ষণ হয়, বিকর্ষণ হইলেই মনে রাখবা কাই কি হবে, কাই নেগেটিভ, বিকর্ষণ হইছে মানেই কি, কাই নেগেটিভ, ওকে, কাই নেগেটিভ, সো কাই ইজ লেস দ্যান 0, ঠিক আছে। ওকে, চারে আসো, চারে বলতেছে কি, যে এটার কোনো কুড়ি বিন্দু নাই, কুড়ি বিন্দুর কনসেপ্ট তো এখনো বুঝোই নাই, এখন ওইটা তুমি মুখস্থ করতে পারো, বাট ওটা আমি পরে বুঝাবো নেক্সট দিন, নেক্সট দিন আমাদের লাস্ট লেকচার হবে এই চ্যাপ্টারের, ঠিক আছে, ওইটা হয়ে জি। ওই চ্যাপ্টার শেষ, নেক্সট চ্যাপ্টারে যাব আমরা। আচ্ছা, তো এখন আরেকটা, যে তুমি যদি এই চৌম্বক ক্ষেত্র সরাই ফেলো, তাহলে চৌম্বক ক্ষেত্রটা মানে ও যে ম্যাগনেটিক প্রপার্টি দেখাচ্ছে সেটা চলে যাবে। ম্যাগনেটিক প্রপার্টি সব ম্যাটেরিয়াল দেখায় না, অনেককে কি হয়, যে ম্যাগনেটিক মোমেন্টগুলো থাকে, সেই মোমেন্টগুলো তোমার একমাত্র অ্যাক্টিভ হয় যখন তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেছো। আবার তুমি যখন ম্যাগনেটিক ফিল্ডটা সরাই ফেলবা, তখন ওই তাদের চৌম্বকত্বটা সরে যাবে, ঠিক আছে, বা লোপ পাবে আর কি। তার মানে এরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরাই ফেললে লোপ পাবে চৌম্বকত্ব। তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ফিল্ড সরিয়ে নিলে নিলে লোপ পাই, চুম্বকত্ব লোপ পাই, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, এদের হিস্টেরেসিস নাই, হিস্টেরেসিস নাই, কি নাই, হিস্টোরেসিস নাই। হিস্টোরেসিসটা কি আমি সেটা বোঝাবো। হিস্টোরেসিস এতটুকু একটু জেনে রাখতে পারো, এটা হচ্ছে চৌম্বকত্বের উপর তাপমাত্রার প্রভাবকে হিস্টোরেসিস বলে, ঠিক আছে, হিস্টোরেসিস, ঠিক আছে, এটা কি চুম্বকত্বের উপর তাপমাত্রার প্রভাব, চুম্বকত্বের উপর, নাও মিউট অফ করো, সমস্যা নাই। হ্যালো, আচ্ছা ভাইয়া। জি। ওকে, তাহলে হিস্টেরেসিস মানে কি বোঝায়, চুম্বকত্বের উপর এর তাপমাত্রার প্রভাবটা, উপর। ঠিক আছে,
বাট সেটা তুমি যদি তাপমাত্রা চেঞ্জ করো তাহলে ডায়াম্যাগনেটে সেই রকমভাবে হিস্টোরেসিস খেয়াল করা যায় না। হিস্টোরেসিস খেয়াল করা যায় কার ক্ষেত্রে? হিস্টোরেসিস একমাত্র তোমার ফেরোম্যাগনেটের ক্ষেত্রেই তোমার হিস্টোরেসিস লক্ষ্য করা যায়। তার মানে তুমি তাপমাত্রা যত চেঞ্জ করবা তার ম্যাগনেটিজম, ম্যাগনেটিক প্রপার্টি ডিফারেন্ট হইতে থাকবে। ঠিক আছে? ওকে। জি আচ্ছা, জি। তাহলে পাঁচটা পাঁচটা বৈশিষ্ট্য আমরা শিখলাম। আর তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডে ওই যে যেটা বললাম যে দেখো এই পোল কি আমার নর্থ পোল, ঠিক আছে, এই পোল কি আমার সাউথ পোল, তাহলে এ সাউথ যদি পোল। বিকর্ষণ করতে হয় তাহলে অবশ্যই আমার এই পোলটা কি হবে? নর্থ। এই পোলটা হবে কি? সাউথ। তাই সাউথ। না? তাই কি না? জি ওকে। জি। তাইলেই তো একমাত্র বিকর্ষণ হয়, তাই না? জি ভাইয়া। ওকে। এই জন্যই বলতেছে যে চৌম্বক ক্ষেত্রে যদি তুমি একটা ডায়াম্যাগনেটকে স্থাপন করো তাইলে এরা প্রবলতর অংশ দিক থেকে দুর্বলতর অংশের দিকে গমন করে। এই কথাটা অনেক টাফ শোনাচ্ছে তোমার কাছে, যে প্রবলতর থেকে দুর্বল দিকে গমন করে, এই কথাটা আবার কি? এইটা বোঝাচ্ছে যে বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে। তুমি তোমার বইয়ের খেয়াল করবা যে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, বই আছে কাছে? না ভাইয়া, লাগ বই লাগবে না, আমি তোমাকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, তুমি এটা পড়বা। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ রাখবা। আমি আর এখানে লিখে টাইম নষ্ট করতেছি না। ওকে। আর বাদ বাকি বিষয়টা দিয়ে নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। সো কোনো সমস্যা থাকলে কালকে নেক্সট দিন দেখায়ও। কালকেই নেক্সট দিন হবে। হ্যাঁ, কালকেই পড়াই দিব ওটা। কালকে পড়তে পারবা জি, নাকি ব্যস্ত থাকবা? সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আমি তোমাকে ওই বইয়ের যে বৈশিষ্ট্যগুলো ওইটা পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু ওইগুলো মুখস্থ করে রাখো। আচ্ছা ভাইয়া। দেখো পাইছো কিনা। ওকে, এই হ্যাঁ বৈশিষ্ট্য। ভাইয়া, আসছে। ওকে। আচ্ছা, এইগুলো কি বোঝাই? এগুলা বোঝার আছে অনেক কিছুই, বাট আমরা চেষ্টা করব যত সহজে বোঝা